সরি। আরে না, তাহলে তুই আসছিস? চেষ্টা করব। তুই যদি না আসিস আধার, সেদিনের পর থেকে তোর সাথে আমার সব ফ্রেন্ডশিপ ভেঙে যাবে। এবারে কিন্তু আমি সিরিয়াস, প্রতিবারের মতো এমনি এমনি বলছি না। তুই তোর সব ফ্রেন্ড থেকে দূরত্ব বানিয়ে নিয়েছিস, জাস্ট বিয়ে হয়েছে এই জন্য তুই তোর সব ফ্রেন্ডকে ভুলে যাবি? ওদের আবদার রক্ষার একটু চেষ্টাও করবি না? এমন তো হতে পারে না। সাবিয়া তপ্তস্বরে বলল। আধার বুঝ দিয়ে বলল। আরে বাবারে, যাবো তো। চাঁদনিকেও সাথে নিয়ে আসবি কেমন? পরক্ষণে চাঁদনির দিকে তাকিয়ে বলল। চাঁদনি, তুমি কিন্তু যাবে। আধার অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল। সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠেছে দোস্ত? দুনিয়া কি আজ ধ্বংস হয়ে গেছে? না তো। তাহলে আমরা এখানে কি করে বসে আছি? তাহলে সূর্যও পশ্চিম দিকে ওঠেনি? আচ্ছা, ওকে নিয়ে আসবি, আমার সব ফ্রেন্ড আসবে। ওদের ফ্যামিলিকেও দাওয়াত দিয়েছিস? না, আমরা কি আমাদের পার্টিতে ফ্যামিলি সহ দাওয়াত দেই? আমাদের ফ্রেন্ডশিপের রুলসই তো এমন। কোনো ফ্রেন্ড তাদের বিএফ জিএফ হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আসতে পারবে না। শুধু আমরা বন্ধুরা বন্ধুরা থাকবো। তাহলে চাঁদ? তোর চাঁদকে দাওয়াত না দিলে তো তুই যাবি না। আধার কেমন করে তাকিয়ে থাকলো সাবিয়ার দিকে। সাবিয়া টলমলে দৃষ্টিতে তাকালো। তুই ওকে খুবই বেশি ভালোবাসিস আধার। আধার চাঁদনির দিকে তাকালো, চাঁদনি ওর দিকে। সাবিয়া চোখের পানি আটকে পড়ল। চাঁদনি, তুমি বসো, আধার তোমাকে খুব ভালোবাসে। নার্ভাসনেসে হাত কসলাতে লাগলো চাঁদনি। সাবিহা আধারকে বলল। আমার কি বিয়ে করে নেওয়া উচিত? একটা বিবাহিত ছেলের জন্য অপেক্ষা করা খুব ছ্যাঁচড়ামি, তাই না রে? কি হয়েছে তোর? আমি তোকে খুব মিস করেছি রে। তুই যখন চট্টগ্রামে চলে গেছিলি, আমার কিভাবে যে মনে পড়েছে তোর কথা। এটা খুবই অন্যায় হয়েছে। আরেকজনের স্বামীকে মিস করা উচিত না। চাঁদনি, তুমি খারাপ ভাবছো না তো? বন্ধু হিসেবে মিস করেছি। চাঁদের এসব শুনতে খুবই খারাপ লাগছিল। ও দাঁড়িয়ে বলল। আপনি কথা বলুন আপু, আমাকে কলেজে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। সাবিয়া উঠে দাঁড়ালো ওর সাথে, বলল। আমার কোনো কথা নেই, দাওয়াত দিতে এসেছিলাম, দেয়া শেষ। আর কি কথা থাকতে পারে? চলো আমরা একসাথে যাই। ওদের দেখা দেখে আধারও দাঁড়িয়ে গেল। ও সাবিয়াকে চিনতে পারছে না। মেয়েটা এমন কেন করছে? ও হঠাৎই চাঁদনিকে জড়িয়ে ধরলো। চাঁদনি অকস্মাৎ অবাক হতেও ভুলে গেল। সাবিয়াকে ছেড়ে দিয়ে বলল। মাঝে মাঝে তোমার প্রতি আমার খুব হিংসে জাগে, বুঝেছো? কি? কিচ্ছু না, চলো আমরা একসাথে যাই। আমি একা যেতে পারবো আপু। হুম। না, আমি তোমাকে পৌঁছে দেব। সিটি কলেজের রাস্তা পেরিয়ে আমার বাড়ি যেতে হয়, চলো। চাঁদনি বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার বলল। যা, ও নামিয়ে দেবে। ও খুব ভয়ার্ত দৃষ্টিতে তাকালো, যেন সাবিয়া ওকে মাঝ রাস্তায় মার্ডার করে ফেলবে। আধার ওর দৃষ্টির মানে বুঝতে পেরে হাসলো। সাবিয়াকে বলল। ও আসলে তোর সাথে যেতে ভয় পাচ্ছে। ওকে মাঝ রাস্তায় গুম করে দেব আমি। দিতেও পারিস, তোর তো বিশ্বাস নেই। সো ফানি। চাঁদনি চলো। সাবিয়া চাঁদনির হাত ধরে নিয়ে গেল ওকে। চাঁদনি আধারের দিকে বারবার পিছু ফিরে তাকালো। আধার ইশারায় বোঝালো ভয় না পেতে। সাবিয়া ওর কিছুই করবে না, অন্তত আধারের কোনো প্রিয় জিনিসের ক্ষতির কারণ তো হবেই না। সাবিয়া চাঁদনিকে কলেজের সামনে নামিয়ে দিয়েছিল। আর সাবিয়াকে অন্য দিনের তুলনায় অন্যরকম লাগছিল চাঁদনির কাছে। গম্ভীর মেয়েটা মাঝে মাঝে হাসছিল, ওর পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করছিল। পুরো রাস্তা কথা বলতে বলতে এসেছে ওরা। চাঁদনি ইতস্তত বোধ করলো সাবিয়া মন খুলেই কথা বলছিল। তবে একটা সত্যি কথা হচ্ছে, পুরো রাস্তা চাঁদনি আর চোখে পরখ করেছে সাবিয়াকে। মেয়েটা নিঃসন্দেহে খুব সুন্দর, হাসলে এত সুইট লাগে, কিন্তু সে হাসে না, মুখটা সবসময় গম্ভীর রাখে। আধারের সাথে ও যতবার কথা বলতে দেখেছে, এভাবেই কথা বলেছে। এ প্রথমবার চাঁদনির মনে হয়েছে আধারে হয়তো রাগ করাটা স্বাভাবিক ছিল, কথা শোনানোটা বাদ দিয়ে। ওকে মানতে না পারাটা ও অত বেশি ভুল ছিল না। সাবিয়ার জায়গায় ওকে মানা যায় না, আসলেই না। চাঁদনি মন খারাপ করেই কলেজে ঢুকলো। চাঁদনি ওর বন্ধুদের সাথে বসে আছে ক্লাসরুমে। সামনে টিচার লেকচার দিচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে স্টুডেন্টের সংখ্যা বেশি। বেঞ্চে কিছুটা গাদাগাদি করে বসতে হয়েছে সবাইকে। চাঁদনি, হাসনা আর বৃষ্টি এক বেঞ্চে বসেছে। ওদের পাশের রোয়ের বেঞ্চে রোহান আর সিয়াম বসেছে। চাঁদনি মনোযোগ দিয়ে লেকচার শুনছে, নিজের খাতায় নোট করছে। হাসনা আর বৃষ্টির খাতায়ও লিখে দিচ্ছে। রোহান আর সিয়াম ওকে নিজেদের খাতা গুছিয়ে দিতে চেয়েছিল। হাসনার বৃষ্টির জন্য পারেনি। ওদের কথা চাঁদনি শুধু ওদের নোট করে দিবে? বাকি দুজনে নোট করতে গেলে বেশি কষ্ট হয়ে যাবে ওর জন্য। ওরা সবাই ফিসফিস করে কথা বলছিল। কথায় কথায় রিহান চাঁদনিকে ডেকে বলল। তুই যাবি তো চাঁদনি? কোথায়? দাওয়াতে।
আমাদের বাড়িতে পার্টি আছে। বড় ভাইয়া জিতে গেছে। আচ্ছা, তাহলে এখন সে ঢাকার ৯-এর এমপি। জি, সেই উপলক্ষে সেলিব্রেশন হবে আমাদের বাড়িতে। হাসনা আর বৃষ্টিও যাবে। তুই ওদের সাথে যেতে পারিস। পারমিশন পাবো না রে, তার উপর রাতের বেলা। ভাইয়াকে নিয়ে আসতে পারবি, সমস্যা নেই। চাঁদনি ভুরু কুচকে তাকালো, বলল, ভাইয়া, তোর ভাইয়ের সাথে কেন যাব আমি? ধুর, আমার ভাইয়ের সাথে কেন যাবি? ভাই বলতে তোর হাজবেন্ডকে বোঝাচ্ছি। হাসনা বলেছে তোর যে বিয়ে হয়ে গেছে। হুম। তোর উপর খুব রাগ হয়েছে আমার, বুঝেছিস? আমরা তোকে আমাদের পেটের কথা সব বলি, অথচ তুই আমাদের এত গুরুত্বপূর্ণ একটা কথা বললি না। টু ব্যাড। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। না হলেও তাই বলে বলবি না? হাসনা আর বৃষ্টি তোর হাজবেন্ডকেও দেখেছে, আমি দেখলাম না। ভাই রে, আমার জামাই রে দেখে কি করবি তুই? কিচ্ছু করব না, শুধু দেখবো। আজকে নিতে আসবে আমাকে, তখন দেখিস। রেহান কিছু বলার আগেই হাসনা লাফ দিয়ে বলল, তোকে নিতে আসবে? হুম। আমাদের সাথে কথা বলতে বলিস তো। সিয়াম বলল, হাসনা, ওর জামাই আসছে, তুই এত এক্সাইটেড কেন? হাসনা মিনমিন করে বলল, এমনি ওই দিন কথা বলে খুবই ভালো লেগেছে। চাঁদনি, তুই মন খারাপ করিস না তো? চাঁদনি হাসছিল, ঠোঁট টিপে বলল। না। সিয়াম করজোড়ে অনুরোধ করে বলল, হাসনা বোন আমার, এবার অন্তত থাম তুই। কয়টা লাগে তোর? অন্তত বান্ধবী জামাইয়ের ওপর চোখ দেওয়া বন্ধ কর। কি ঘাটিয়া একটা বিষয়, তুই তোর বান্ধবীর জামাইয়ের সাথে কথা বলবি, এর জন্য এমন এক্সাইটেড হয়ে যাচ্ছিস? হাসনা দুম করে কিল বসালো সিয়ামের পিঠে, রেগে মেগে বলল, চুপ বেয়াদব, এতটাও নিচে নামিনি আমি। জাস্ট কথা বলবো বলেছি। চাঁদনি, তো কোনো সমস্যা হচ্ছে না তোর? কি রেবে? ওই তো একটা বলদ, সব কিছুতেই সার ওর, সবেই নির্লিপ্ত। নয়তো তোর কথা শুনে ওর অবশ্য মন খারাপ হওয়া উচিত ছিল। নিজের জিনিসের প্রতি অবসেন থাকতে হয়। আজকে যেটা মজা করে বলছিস, কাল সেটা সিরিয়াস টপিক হয়ে যেতেও পারে, তখন তোর বান্ধবী বুঝবে। সিয়াম সিরিয়াস হয়ে বলল। হাসনা কাঁদো কাঁদো মুখ করে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি কপাল কুঁচকে তাকিয়ে আছে সিয়ামের দিকে। হাসনা তাকাতেই বলল, চিন্তাটা আসলে আমার জন্য না, ওর নিজের জন্য হচ্ছে। কিন্তু নাম দিচ্ছে আমার। আমি জানি তুই কেমন। ওর চিন্তা কি নিয়ে হচ্ছে? ওর থেকেই জিজ্ঞেস কর। হাসনা জিজ্ঞেস করলো সিয়ামের থেকে, কিন্তু সিয়াম কোনো উত্তর দিল না। আধার গেটের বাইরে দাঁড়িয়েছিল। এখনও চাঁদনিকে প্রতিদিনই নিতে আসে। কলেজ ছুটি হয়ে গেছে, ছেলেমেয়েরা দলে দলে বেরোচ্ছে। আধার চঞ্চল চোখে খুঁজছে চাঁদনিকে। মেয়েটা এত লেট করে বেরোতে? বন্ধুদের বিদায় দিয়ে আসতে আসতেই অর্ধেক কলেজ খালি হয়ে যায়। গেট দিয়ে রেহান বেরোচ্ছিল। আধারকে দেখতেই ডাকলো। রেহান নিজের নাম শুনে তাকালো সেদিকে। পরিচিত মুখ দেখে এগিয়ে গেল কথা বলতে বলতে। ভাইয়া। কিরে, কি খবর তোমার? কেমন আছো? ভালোই, আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, তুমি এখানে পড়ো? দেখিনি তোমাকে কোনোদিনও। জি। আপনি এখানে আসেন? আমাদের তো দেখা হওয়ার কথা না। ও, আমার একজন পড়ে এখানে। কে? আপুর সাথে কথা হয়েছে? আচ্ছা, আপনাকে দাওয়াত দিয়েছে? আদার হাসলো ওর কথায়, মাথায় হাত রেখে বলল, হ্যাঁ, দিয়েছে, চিন্তা নেই। আপনি আসবেন? অবশ্যই। কে পড়ে বললেন না তো? আধার বলতে যাচ্ছিল, তখনই চাঁদনিকে ওর বান্ধবীদের সাথে আসতে দেখা গেল। আধার ওকে দেখিয়ে বলল। ও পড়ে। রেহান অবাক চোখে তাকালো। হাসনা প্রথমে এগিয়ে এসে হাসি মুখে বলল, ভালো আছেন ভাইয়া? খুব, তোমাদের দেখে ভালো লাগছে। রেহানের হঠাৎ মাথায় এলো চাঁদনির কথাটা। ওর হাজবেন্ডের আজ ওকে নিতে আসার কথা ছিল। রেহান হড়বড়িয়ে বলল, চাঁদনি আপনার কে হয়? বউ। কেমন বউ? নিজের বউ। হাসনা বাহু দিয়ে ধাক্কা দিল রেহানকে। রেহান এতটাই অন্যমনস্ক ছিল যে পরে যেতে যেতে সামলালো নিজেকে। হাসনা ফিসফিস করে বলল, বউ আবার কেমন হয়? পাগল কোথাকার। রেহান তখন অন্য ভাবনায় ছিল। ওর বোন কি জানে তার না হওয়া সতন রেহানের বেস্ট ফ্রেন্ড? জানলে অবশ্যই সে রেহানের পিঠের উপর আস্ত একটা ইট ভাঙবে। রেহান কেঁপে উঠল। চাঁদনি উদ্গ্রীব স্বরে বলল, তুমি রেহানকে কি করে চেনো? সাবিহার ভাইও। তুই বললি না তো তোর একটা ফ্রেন্ডের নাম রোহান? তাহলে তাহলে তো আমি বুঝে যেতাম।
ও আমার বেস্ট ফ্রেন্ড, আধার ভাই। পাশ থেকে রেহান তড়িঘড়ি করে বলল। আধার বলল। ভালো। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো আধারের দিকে। ও হাসি মুখে কথা বলছে সবার সাথে। চাঁদনির বুকের মধ্যে টান পড়ল। এত মানুষ থাকতে রেহানই সাবিয়ার ভাই হতে গেল। তার উপর আবরার রাত রেহানের বড় ভাই, তার মানে সে সাবিয়ারও ভাই। এজন্যই সাবিয়ার আচরণ কিছুটা রাতের মতো ছিল। আধার মনে হয় না সেটা জানে, জানলে এতটা স্বাভাবিক আচরণ করতে পারত না। চাঁদনি ঢোক গিলল। পার্টিতে গেলে নির্ঘাত রাতের সাথে ওর দেখা হবে, তখন আধার কি করবে? সবার সাথে স্বাভাবিক আচরণ করবে? অস্বাভাবিক আচরণটা হবে শুধু ওর সাথে। আধার সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। চাঁদনি ওঠার আগেই রেহান আরেকবার ওকে পার্টির কথা মনে করিয়ে দিল। এখন তো ওরা আরও বেশি পরিচিত হয়ে গেল। রাতে পার্টি হলেও আধারের সাথে আসতে কোনো সমস্যা হওয়ার কথা না চাঁদনির, কিন্তু চাঁদনির ভয়টা তো অন্য বিষয় ছিল। আবরার রাত নামের একটা ছেলের সাথে ওর দেখা হওয়ার পর থেকে সব উল্টাপাল্টা হচ্ছে। এক কথায় শনির দশা লেগেছে চাঁদনির কপালে। কোনো না কোনোভাবেই মারা খাচ্ছে, নয়তো অপদস্থ হচ্ছে। কুফা একটা, এমন কুফা ঢাকার একটা এলাকার এমপি হয় একেবারেই উচিত নয়। তাতে যেমন দেশের ক্ষতি, তেমন চাঁদনি নামের ঢাকায় বসবাস করা একটা ক্ষুদ্র মানুষেরও বিরাট ক্ষতি। আধার ড্রাইভিং করছে। গাড়ির ভেতরে নীরবতা, কিন্তু বাইরে কোলাহলের শব্দ। চাঁদনি এখনো শখ থেকে বেরোতে পারেনি। জ্যামে পড়তে আধার গাড়ি থামিয়ে ওর দিকে তাকিয়ে বলল। রেহান যে তোর বন্ধু, কখনো তো বললি না আমাকে। আমি কি জানতাম ও সাবিহা আপুর ছোট ভাই? বলেনি কখনো সাবিহা যে ওর বড় বোন। না, ও শুধু ওর বড় ভাইয়ের কথা বলতো। তুমি জানো ওর বড় ভাই কে? চাঁদনি উদ্গ্রীব স্বরে বলল। আধার বাইরে তাকিয়ে জ্যাম কতদূর লম্বা তা দেখে নিল। অন্য মনস্ক হয়ে বলল। কে? চাঁদনি বলতে গিয়েও ঢোক গিলে ফেলল। না থাক, আধার সামনাসামনি না হয় দেখবে। চাঁদনি পণ করে নিল ও পার্টিতে যাবে না। সাবিয়া আর রেহান ভাই বোন, তাদের বড় ভাই আবার রাত, যার নামও আধার নিতে পারে না। এখন তো চাঁদনির দোষ নেই, কিন্তু আধার ওকেই দোষারোপ করবে। চাঁদনি কথা ঘুরিয়ে বলল। তুমি কিছু বললে না আমাকে? কি বলবো? রেহান আমার বন্ধু, আমার আরো একজন বন্ধু আছে, সেটা দেখেও কিছু বললে না তুমি। ব্যাপারটা ভাবাচ্ছে আমাকে। জ্যাম ছুটে গেল। আধার গাড়ি স্টার্ট দিয়ে বলল। রেহানকে তোর চেয়ে বেশি চিনি আমি। ও খুব ভালো একটা ছেলে। ওর বন্ধুরা ভালো হবে স্বাভাবিক। আমি সবসময় তোকে খারাপ মানুষের সাথে মিশতে বাধা দেই। তুই শুধু শুধুই আমাকে ভুল বুঝিস। হুম। চাঁদনি মাথা নিচু করে মনে মনে আওড়ালো। রেহানও ভালো ছেলে, আর ওর বন্ধুরাও। কিন্তু তুমি তোমার জবান বদলে ফেলবে যখন তুমি ওর বড় ভাইকে দেখবে। ওর বড় ভাই কোনো দোষ ছাড়াই তোমার কাছে খারাপ হয়ে যাবে, আর সেটার জিত তুমি আমার উপর তুলবে। দুজনের মধ্যে আর কোনো কথাই হলো না। তবে চাঁদনির চিন্তাটা থেকেই গেল। চাঁদনি চিন্তিত হয়ে কক্ষে বসে আছে। সন্ধ্যা থেকে ও ধরে বসেছে, ও যাবে না। এতদিন এটা নিয়ে কিছু বলেনি, হুট করে সিদ্ধান্ত বদলে ফেললো। আসলে হুট করে বদলেছে এমন না, ওর আগে থেকেই মনে মনে ছিল ও পার্টিতে যাবে না। গেলে নিশ্চয়ই কোনো না কোনো ফ্যাসাদে পড়বেও, কিন্তু সেটা তো আধারকে বলতে পারছে না, বলেও নিও। কিন্তু আধার মানছে না, ও চাঁদিকে নিয়েই যাবে। আধার ওকে ডাকতে ডাকতে কক্ষে এলো। চাঁদের চমকে গেল ওকে দেখে। আধার পার্টিতে যাবে বলে বহুদিন পর আবার ফেস প্যাক দিয়েছে মুখে। ওর মুখে এখনো ধূসর মিশ্রণ ল্যাপটানো, হাতে শশার স্লাইস একটু একটু পর পর কামড় দিচ্ছে। চাঁদনি থুতু ছেড়ালো বুকে। এই ছেলে হুটহাট এভাবে এসে ওকে ভয় পাইয়ে দেয়। আধার তাগাদা দিয়ে বলল। কিরে, রেডি হলি না এখনো? এত রূপচর্চা করছো যে? তোর কি, যাবি না তুই? ইচ্ছে করছে না। উফ, তুই আবার জেদ ধরেছিস। আমার অর্ধেক জীবন চলে গেল তোর জেদ ভাঙাতে ভাঙাতে। বাড়িতে একা থাকবি, ভয় লাগবে না? না, তুমি তাড়াতাড়ি চলে এসো। তুই না গেলে আমি আজ রাতে আসবই না। চাঁদনি হাঁটু দুটো থুতনি পর্যন্ত ভাঁজ করে বলল। আচ্ছা, কি করবে? তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প করবে? বিয়ে করে ফেললে কেমন হয়? তোকে আর বাড়িতে একা থাকতে হবে না, দুজনে মিলেমিশে থাকবি। চাঁদনি কিছুক্ষণ নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। পরক্ষণে স্বাভাবিক স্বরে বলল। খুব ভালো হয়, আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। তুমি একটা কেন, চাইলে 4টা বিয়েও করতে পারো, বাট তোমার অমন স্ট্যান্ডার্ড বান্ধবীর সাথে আমি মিলেমিশে থাকতে পারবো না। শিওর? সত্যি আর একটা বিয়ে করতে বলছিস? হুম। ঠিক আছে, যা রেডি হ। ওর আম্মু আব্বুর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে। তুইও হেল্প করবি আমাকে। বলতে বলতে আধার খেয়াল করলো চাঁদনি অস্বাভাবিকভাবে নাক ফোলাচ্ছে, কিন্তু চোয়াল শক্ত করে রেখেছে। আধার হাসলো, বলল। তোকে আমি একা বাড়িতে রেখে যেতে পারবো না, আর তুই না গেলে আমিও যাব না। আমার সব ফ্রেন্ডরা আসবে আজকে।
ওদের সাথে অনেকদিন দেখা হয়নি। আমি খুব এক্সাইটেড ছিলাম ওদের সাথে দেখা হবে সেজন্য। তুই চাস তোর জন্য আমার খুশি টুশি শেষ হয়ে যাক? চাই না। তাহলে তবু আমি কখনো অমন পার্টিতে গেছি? তুমিই ভাবো তোমারই বা কেমন লাগবে আমাকে ওদের সাথে পরিচয় করাতে। ভালো লাগবে। লজ্জা লাগবে না? অত সুন্দর সুন্দর মানুষের ভিড়ে আমার মতো একটা অসুন্দর মানুষকে নিজের পরিচয় দিতে? আমি ওদের সামনে খুব অকওয়ার্ড ফিল করব। ওরা খুব স্মার্ট হবে। লজ্জা লাগবে না চাঁদ, একটুও না। তুই সারাক্ষণ আমার সাথে থাকবি। এমনিতেও তুই আমার পাশ ছেড়ে নড়তে পারবি না, ওখানে অনেক ছেলে। তোমার অমন স্মার্ট ফ্রেন্ডগুলো যদি আমাকে ইঙ্গিত করে, তোমাকে খোঁচা মারে, তখন আমি তো ওদের মতো কনফিডেন্টও থাকতে পারবো না। তখন তোমার আরো বেশি খারাপ লাগবে না? যে খোঁচা মারবে তোর নাক ফাটিয়ে দেবো। কার এত বড় সাহস যে আমার চাঁদকে নিয়ে কিছু বলবে? চাঁদনি আধারের দেওয়া সাদা গাউনটা পরল। ওর মন বদলে গেলে মুহূর্তে যা হবে দেখা যাবে। সব কিছুইতে এত ভয় পেলে চলে না। চাঁদনি ভীতু বলেই তো সবাই ভয় দেখায় ওকে। মনের দ্বিধাদ্বন্দ্ব একপাশে সরিয়ে অনেকদিন পর সাদা কাপড় পরল। চুলগুলো ছেড়ে দিয়ে চোখে মাস্কারা দিল। গাউনের সাথে কাজলটা যাচ্ছিল না। ঠোঁটে ডার্ক করে লিপস্টিক দিল। ও নিজেকে সর্বোচ্চ সুন্দর করে সাজানোর চেষ্টা করলো। চাঁদনির কাছে লেডিস পারফিউম নেই, ও পারফিউম ইউজ করে না। মেয়েদের নাকি পারফিউম দেওয়া উচিত না। ওর তবু আজ পারফিউম দিতে ইচ্ছে করলো। চাঁদনি আধারের কক্ষে গেল পারফিউম চাইতে। আধার তখন শার্টের বোতাম লাগাচ্ছিল। ওর শার্টটাও সাদা, সাদার উপর কালো কোট পরবে। ও গিয়েই বলল। আধার ভাই, পারফিউম আছে তোমার কাছে? আধার তাকালো ওর দিকে, কপালে ভাঁজ ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে উপর নিচ পরক করলো ওকে। চাঁদনি তাকালো ওর তাকানো অনুসারে। সব তো ঠিকই আছে। আধার এভাবে এভাবে দেখছে কেন? ও কিছু বলার আগে আধার এগিয়ে এসে দুবাহু শক্ত করে ধরল ওর। চাঁদনি আতঙ্কে তাকালো। আধার কিছু না বলে থুতনি ধরে ওর মুখটা উপরে তুললো। হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে ঘষে লিপস্টিক তুললো। ম্যাট লিপস্টিক হওয়ায় কিছুটা বেগ পেতে হলো ওকে। সহজে উঠল না। তবু আধার সব লিপস্টিক ছড়িয়ে ছিটিয়ে দিল। চাঁদনি ঠোঁটের উপর হাত দিল। ওর ঠোঁট দুটো কাঁপছে ব্যথায়, জ্বলন হচ্ছে খুব। কারো হাত এতটা শক্ত হয় মনে হচ্ছে শরীরের সব শক্তি পরখ করেছে। আধার গম্ভীর স্বরে বলল। খুব বিশ্রী লাগছিল দেখতে, এখন ঠিক লাগছে। কাজল পরা না হয় নিষেধ ছিল, লিপস্টিক কি দোষ করলো? কম্পিউটার ঠোঁট নিয়ে আওড়ালো চাঁদনি। আধা শ্লেষাত্মক হেসে বলল। বিশ্রী লাগছিল বললাম না? এত গাঢ় জিনিস দিতে হয় না, লিপস্টিক ছাড়াই বেশি ভালো লাগছে। আমার দিকে কেউ তাকাবে না। এখন তাকাবে না, তখন তাকাতো। কাকে আকর্ষণ করতে চেয়েছিলি? আমার কাকে আকর্ষণ করার দরকার আছে? কাউকেই না। তাহলে বাইরে গেলে কেন এভাবে সাজতে হবে? তোমার মতো যাতে কেউ গাইয়া না ডাকে। গাইয়া থাকাটাই বেটার ছিল রে। তুই এখন বুঝতে পারছিস না? আমি পারছি। তোর স্মার্টনেস নেওয়া যাচ্ছে না। তাই? হ্যাঁ, নিতে পারছি না আমি। অন্য কেউ তোর দিকে তাকালে আমার তোকে মেরে ফেলতে ইচ্ছে করে। আমার কি দোষ? আমি তো তাকাতে বলি না। কোনো দোষ নেই, আবার আছেও। এই যে তুই আধার শিকদারের বউ, এটাই তোর দোষ। তোর দিকে কেউ তাকালেও আমার গায়ে আগুন ধরে যায়, বুঝেছিস? আর সে আগুনে তোকে চলতে হয়। তো ভালো না একটু গা বাঁচিয়ে চলা? আমার কি তোকে কষ্ট দিতে ইচ্ছে করে? চাঁদনি মুখ ঘুরিয়ে বেরিয়ে গেল। অত গা বাঁচিয়ে চলতে চেয়েছিল। আধার নিচয়ই তো ওকে নিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের জন্য সকাল থেকে তোড়জোড় চলছে এসান বাড়িতে। এখন সন্ধ্যা নেমেছে মাত্র। চারিপাশ কালো হয়ে আসছে ধীরে ধীরে। খুব কাছের আত্মীয়রা আসতে শুরু করেছে। সাবিয়ার অনেক বন্ধুরা চলে এসেছে ইতিমধ্যে। রিহানও অনেক এক্সাইটেড আজকের পার্টি নিয়ে। শপিং তো আগেই করে রেখেছিল। এখনও দুপুর থেকে চুজ করতে বসেছে কোন স্যুটটা পরলে বেশি ভালো লাগবে আজকে। হয়তো শুধু তার মনেই কোনো আনন্দের লেশমাত্র নেই, যার জন্য এই পার্টিটা অর্গানাইজ করা হয়েছে। রাত কখনোই কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকে না। ও এ বাড়িতে আসলেও বেশিরভাগ বাইরে থাকে। ঘরে আসলেও রুম থেকে বের হয় না। এই যে এত আত্মীয় এলো, তবু ওর বাইরে বেরোতে ইচ্ছে করছে না। না ইচ্ছে করছে কারোর সাথে কথা বলতে। ব্যালকনির কাছের দরজাটা বন্ধ। বাইরে কুয়াশা বাড়ছে। ওর গায়ে একটা টি শার্ট আর চাদর। ইদানি খুব শীত পড়ছে। বেশিরভাগ সময় গায়ে চাদর পেঁচিয়ে রাখে। অবসর সময় ওর বই পড়ার অভ্যাস আছে, সেটা শীত হোক বা নন শীত। তবে এখন অবসর কিনা বুঝতে পারছে না। ঘরে অনেক কাজ, আত্মীয় স্বজনরা আসছে। ওর উচিত সবার সাথে দেখা করা। অনেকগুলো দিন পর ওর বাপের কুলের আত্মীয়দের দেখে না। রাত বই পড়ায় মনোযোগী ছিল। ও টের পেল কেউ একজন ওর কক্ষে ঢুকলো। রাতের পর্যবেক্ষণ ক্ষমতা খুব প্রখর। ও পেছনে না ফিরে বুঝে গেল কেউ একজন ওর কক্ষে ঢুকেছে। কিন্তু ওর কক্ষে ঢোকার অনুমতির কারণে একমাত্র সার্ভেন্ট ওর অনুমতি নিয়ে কক্ষে ঢোকে। আর রেহান যখন তখন ঢুকে পড়ে। কিন্তু যে এসেছে
সে রেহান না, আবরার। সাদিক এহসানের কণ্ঠ কানে আসতে রাতের মনোযোগ ছিন্ন হলো, কিন্তু ও পেছনে ফিরল না। ওর বাপ ওর কক্ষে আসে না, জানে ও রেগে যায়, কথা বলে না। আজ কি মনে করে এলো কে জানে। হাতে ধরা বইটা শক্ত করে ধরল রাত। সাদিক এহসান আইঢাই করে বলল, বাইরে সবাই এসেছে, খুঁজছে তোমাকে। আমি দেখা করতে আগ্রহী নই। ওরা কি ভাববে বলো? অন্যজন কি ভাবছে সেটা জেনে তো আমার কোনো কাজ নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি ভাবছি। আমি ভাবছি আপনাকে কিভাবে বেরিয়ে যেতে বললে আপনি খুব কষ্ট পাবেন, আর এ মুখও হবেন না। রাত বেরিয়ে যেতে যেতে বলল। সাদিক এহসান ওর রুক্ষ গলা শুনে বড্ড কষ্ট পেলেন, তবুও বললেন, সাবিহা আর রেহেনের বন্ধু আসবে, তোমার কোনো বন্ধু আসবে না? তাদের তো স্পেশালি আনতে হবে না? আমার কোনো বন্ধু নেই। একটাও না? না, আমি সারা জীবন একা থেকেছি, কখনো বন্ধু বানানোর সুযোগ হয়নি। এত একাকিত্ব সহ্য করো কি করে? কষ্ট হয় না? একাকিত্ব না, জাস্ট ল্যাক অফ কনভারসেশন। কথা বলার মতো কাউকে খুঁজে পাই না। আবরার, বেরোবেন না? আমি বেরিয়ে যাব। সাদিক এহসান মাথা নিচু করে ফেললেন, চোখে জল টলমল করছে ওনার। মানুষ ওনার চোখের পানির দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়, আর সে ছেলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সবার কাছে সম্মানের হয়েও নিজের ছেলের এমন অসম্মান কি মেনে নেওয়া যায়? রেহান দরজার পাটাতন ধরে দুজনে কথা শুনছিল। ওর বড় ভাইকে নিজের শার্ট দেখাতে এসেছিল। দুটো শার্ট নিয়ে বড্ড কনফিউশনে পড়েছে। কোনটা পরলে ওকে বেশি হ্যান্ডসাম দেখাবে? সাদিক এহসান বেরিয়ে যাওয়ার সময় রেহান তাকালো ওনার দিকে, ওর বিধ্বস্ত দৃষ্টি। রাত মাঝে মাঝে খুব বেশি বাজে ব্যবহার করে ওনার সাথে। সাদিক এহসান কেন যেন ওর সাথেও চোখ মেলাতে পারলেন না। সে বেরিয়ে যাওয়ার পর রাত পিছু ফিরল। পুরো সময়টাও সাদিক এহসানের দিকে পিঠ দিয়ে কথা বলেছে, একবারও তাকায়নি ওনার দিকে। রাত ওকে দেখে ডাকলো, এদিকে আয়। রেহানের মুখটা কালো। ও এগিয়ে গিয়ে বলল, হুয়াই ভাইয়া, বাবা অনেক কষ্ট পায়, কান্না করে তোমার জন্য। একটু তো ভালোভাবে কথা বলতে পারো তার সাথে। তোর বাবার সাথে কথা বলা আমার পোষায় না, কিছু বলবি? রেহান অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো, বলল না কিছু। রাত ওর হাতে দুটো শার্ট দেখে বলল, দুটোই তো সাদা। রাত একটা হাতে নিয়ে বলল, এটা? তোমারও এমন একটা আছে না? হুম, পড়বে, মিলিয়ে পড়বো আমরা। অবশ্যই। রেহান মুহূর্তেই খুশি হয়ে গেল। ও হুটহাট খুশি হয়ে যায়, আবার মন খারাপ করে ফেলে। ঠিক আছে, তাহলে এটাই পড়বো। রাত বলল, আচ্ছা শোন, হুম। তোর বন্ধুরা চলে এসেছে? না, এখনো আসেনি, ওরা ওদের প্যারেন্টস নিয়ে আসবে। হুম। রেহান বেরিয়ে গেল। রাত কাচের দরজায় হাত দিয়ে দাঁড়ালো, অদূরে গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমার তাড়াতাড়ি আসা উচিত। আই এম ওয়েটিং। অপেক্ষার প্রহর শেষ করো। রাত বাড়ার সাথে সাথে এহসান বাড়িতে অতিথিদের আনাগোনা বাড়তে শুরু করলো। রাত অপেক্ষা করতে করতে ধৈর্যহীন হয়ে পড়ল। সাবিয়ার বন্ধুরা চলে এসেছে, রেহানের বন্ধুরাও চলে এসেছে। তারপরও রাত কার জন্য অপেক্ষা করছে ও নিজেও জানে না। ও নিজেরও তো কোনো বন্ধু নেই, ছিলও না কখনো। সবাই তাগিদা দেওয়ায় ও ফর্মাল ড্রেস আপে রেডি হয়ে নিয়েছে। পোশাকের মধ্যে পাঞ্জাবি ওর সবচেয়ে পছন্দের। ও কোনো অকেশনে গেলে অবশ্যই পাঞ্জাবি পরে যায়। তবে আজ যেহেতু পার্টিতে ড্রেস কোড আছে, সে রেহানের সাথে শার্ট মিলিয়ে পড়ল। হাতে দুটো ফোল্ড করে দিল কোনোই পর্যন্ত। সিল্কের চুলগুলোতে জেল দিয়ে সেট করে রাখলো। কোটটা হাতের উপর রাখলো। বাইরে বড্ড শীত, যদিও জনসমাগমে শীত লাগবে না, তবুও বুকে কাপড় ধরলে চট করে পরে নেওয়া যাবে। ওর গায়ে শীত লাগার আগে বুকে কাপড় ধরলে চট করে পরে নেওয়া যাবে। ওর হার্টবিট ফাস্ট হয়ে যায়। এই সমস্যাটাও ছোটবেলা থেকে। সবাই কোট পরে থাকবে, তাই ও পরবে না। ওর মানুষের মাঝে মিশে যেতে ভালো লাগে না, সবার থেকে বড্ড আলগাও। নিজেকে আলগা করে রাখতেই ভালোবাসে। রাস্তায় কোলাহল অনেক। রাত খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। গভীর কুয়াশা সবকিছু নিজের চাদরে গ্রাস করে নিয়েছে। ল্যাম্পপোস্টের টিমটিমে আলো জ্বলছে রাস্তা জুড়ে। সরু গলিটা দিয়ে এলাকার সাবেক এমপির বাড়ি। সে হিসেবে রাস্তাঘাটের সাথে সাথে তার আশেপাশের সবকিছু বড্ড উন্নত। আধার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালাচ্ছে। চাঁদনি নিশ্চুপ হয়ে বসে আছে ওর পাশে। মাঝে মাঝে চঞ্চল চোখে দেখছে বাইরে। ওর ঠোঁটে গাঢ় ডার্ক লিপস্টিক। আধার লিপস্টিক মুছে দেওয়ার পর ও নিজের ঠোঁটে আবার লিপস্টিক মেখেছে। পূর্বের তুলনায় আরও গাঢ় করে মেখেছে। চাঁদনি নিজের হ্যান্ডব্যাগে লিপস্টিক নিয়ে নিয়েছে, সাথে টিস্যু। আধার যতবারও লিপস্টিক মুছে দেবে ততবারও লিপস্টিক দেবে ঠোঁটে। দেখা যাক আধার কতবার টিস্যু দিয়ে ঠোঁট মুছতে পারে, চাঁদনি কতবার লিপস্টিক লাগাতে পারে।
আধার এবারে আর মুছে দেয়নি, কিছু বলেও নি ওকে। আধারের ইদানিং ওর জেদের রাগ লাগে না, ভালোই লাগে। মনে হয় থাক, দেখাক জেদ, সমস্যা কি? ওকেই তো দেখাচ্ছে, আর কারোর সাথে তো জেদ ধরতে পারে না। ওর কাছে কমফোর্টেবল ফিল করে, ওকে নিজের মনে করে বলেই তো জেদ দেখায়। ওর মানুষ ওকে জেদ না দেখিয়ে আর কাকে দেখাবে? রাত 10টা বাজে। আজ রাস্তায় বড্ড জ্যাম ছিল। সাবেক এমপির বাড়িতে পার্টি চলছে, আবার তার ছেলে বর্তমান এমপি হিসেবে জয়লাভ করেছে। অনেক গণ্যমান্য মানুষ অ্যাটেন্ড করবে সেখানে। রাস্তায় গাড়ি বহরের অভাব নেই, তবুও কালো শার্ট পরা পালোয়ান সাইজের দুটি কিছু ডাইরেকশন দিচ্ছে। কোন গাড়ি থেমে থাকছে না, সিরিয়াল মেনেই সামনে আগাচ্ছে। গাড়ি গেট পেরিয়ে ঢুকতে আধার লনের সাইডে গাড়ি পার্ক করলো। এখানে সব গাড়ি সিরিয়ালে থামানো আছে। বাড়িতে ঢুকতে হলে ইনভিটেশন কার্ড দেখিয়ে ঢুকতে হবে। আধার চাঁদনিকে ইনভিটেশন কার্ড ব্যাগে নিতে বলেছিল, যেহেতু চাঁদনি ব্যাগ আনছিল। চাঁদনি ব্যাগ খুঁজে দেখলো, কার্ড নেই। অপরাধী চোখে তাকালো আধারের দিকে। আধার স্বাভাবিক কণ্ঠে বলল, আনিসনি? ব্যাগে তো নিয়েছিলাম, শিওর আমি। ভূতে নিয়ে গেছে চাঁদ? সরি। সরি কেন বলছিস? আমি কিছু বলেছি তোকে? চাঁদনি মনে করে মিনমিন করে বলল, ব্যাগে লিপস্টিক আর টিস্যু নেওয়ার সময় বের করেছিলাম, তখন হয়তো আর ব্যাগে ঢোকানো হয়নি। গুড, ভালো করেছিস। আমরা কি এখন ফিরে যাব? কার্ড ছাড়া তো ঢুকতে দেবে না। 2 ঘন্টা জ্যাম পাড়ি দিয়ে যুদ্ধ করে আসার পর আমরা গেট থেকেই ফিরে যাব। চাঁদনি ঠোঁট উল্টে তাকালো। আধার গাল টেনে দিল ওর। সাবিয়াকে কল করে বলল ওর আটকা পড়েছে, উদ্ধার করে যেতে নিয়ে যায়। চাঁদনি অপেক্ষা করতে থাকলো। একটু পর সাবিয়াকে এগিয়ে আসতে দেখা গেল। আধার হাসলো ওর দিকে তাকে। সাবিয়াকে জড়িয়ে ধরতে গেল, আবার ওর বদলে জড়িয়ে ধরলো চাঁদনিকে। চাঁদনি সৌজন্যতা রক্ষায় হাসলো। সাবিয়া আহ্লাদি করতে বলল, এত লেট করে আসলি কেন? খুব জ্যাম। আয় আমার সাথে আয়। কার্ড তো আনলাম না রে। ধুর, তোর জন্য কার্ড লাগবে কেন? চাঁদনি আধারের পিছু পিছু ধীর পায়ে হাঁটতে থাকলো। ওর কাছে সবাই অচেনা। ও নিঃসন্দেহে একজন কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে, কিন্তু এখানে সবার চলাচল, পোশাক আশাকে কেমন নিশ্চুপ উগ্রতা। চাঁদনি আধারের হাত ধরতে চাইলো, কিন্তু আধার সাবিয়ার সাথে বড় বড় কদমে এগিয়ে যাচ্ছে। চাঁদনি ডাকতে চাইল ওকে, কিন্তু ওর মুখ দিয়ে কথা বেরোলো না। আধা নিজেই চাঁদনিকে না পেয়ে থেমে গেল। পিছু ফিরে দেখলো চাঁদনি ওর থেকে অনেক দূরে পড়ে গেছে। ও নিজে এগিয়ে এসে চাঁদনির হাত ধরলো, ধীর পায়ে হাঁটতে থাকলো ওর সাথে। চাঁদনি কমফোর্টেবলি হাঁটতে পারছে না। ও আজ গাউনের সাথে পেন্সিল হিল পরে এসেছে। চাঁদনি মোটামুটি লম্বায়, কিন্তু চিকন বলে ওকে পিচ্চিদের মতো লাগে। ও আধারের বুকের কাছে পড়ে থাকে। তো আজ সিগমা ওমান হওয়ার জন্য বা অ্যাটিটিউড দেখানোর জন্য হলেও হিল পরে এসেছে, কিন্তু ওর হিল পরার অভ্যাস নেই, যার ফলে ও হাঁটতে পারছে না। পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে বাগান জুড়ে, অনেক বড় বাগান। সবাই এক এক করে স্থানে দাঁড়িয়ে আছে তাদের পরিচিতদের সাথে। সাবিয়ার অনেকগুলো বন্ধু বান্ধব, তার মধ্যে কিছু আধারের খুব ক্লোজ, কিছুর সাথে জাস্ট হাই হ্যালোর সম্পর্ক। আধারের ফ্রেন্ড গ্যাংয়ের সবাই চাঁদনিকে দেখে অনেক খুশি হলো। তটিনি জড়িয়ে ধরল ওকে। চাঁদনির খুব অকওয়ার্ড লাগলো। ওরা সবাই ওয়েস্টার্ন পরেছে, কয়েকজন তো অন্যও নেয়নি সাথে। ছেলেমেয়েরা কীভাবে সংকোচহীন একজন আরেকজনকে জড়িয়ে ধরছে। চাঁদনি অপেক্ষা করলো আধারকেও জড়িয়ে ধরার, তাহলেও আধারকে বাঁশ মারার অনেক বড় একটা টপিক পাবে। তো আধার নিজেকে কাউকে জড়িয়ে ধরতে দিল না। চাঁদনির ইচ্ছে পূরণ হলো না, কিন্তু হৃদয়ের আশপাশ অজস্র ভালো লাগায় ছেয়ে গেল। আধারের বন্ধুদের মধ্যে একজন সাবিয়াকে বলল, যার জন্য এ পার্টি সে কই? একবারও তো দেখলাম না তাকে। ভাইয়া দলের ছেলেপেলেদের সাথে কথা বলছে। ডেকে নিয়ে আয়। দাঁড়া তোরা। চাঁদনির বুক ধক করে উঠল। এক পলকও তাকালো আধারের দিকে। হেসে হেসে ওর অন্য বন্ধুদের সাথে কথা বলছে। জাস্ট কিছু সময়ের মধ্যে ওর এই হাসি গায়েব হয়ে যাবে। পারলে চাঁদনিকেও গায়েব করে দেবে। সাবিয়া রাতকে সাথে করে নিয়ে এলো। ওর ভাইয়ের বাহু ধরে হেঁটে হেঁটে এলো, ওদের কাছে এসে অ্যানাউন্স করলো, আবরার ভাইয়া। চাঁদনি মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে থাকলো। ওর ঘাম ছুটে যাচ্ছে ভয়। রাতে চোখ পড়লো ওর দিকে। ঝটকা খেয়ে মুহূর্তে চোখ ঘুরিয়ে ফেললো। এই মেয়ে এখানে কি করছে? ও যে রেহানের বন্ধুদের ভিড়ে পিচ্চিটাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, অথচ সে দাঁড়িয়ে আছে সাবিয়ার বন্ধুদের সাথে দুটো কাজল চোখ দেখার জন্য। ও রেহানের পাশ ছেড়ে একটুও নড়েনি। অন্যদিন রেহান ওর পায়ে পায়ে ঘোরে, আজও রেহানের পিছু পিছু ঘুরেছে। কেন ঘুরেছে? শুধু ওর বন্ধুদের সাথে মেয়েটাকে খোঁজার জন্যই তো। তবে ও সাবিয়ার বন্ধুদের সাথে কি করছে? ওর তো রেহানের সাথে থাকার কথা। রাত ভাবতে থাকলো, চাঁদের চোখ তুলল না। কিন্তু রাত তো এটা জানে না ওর চেয়েও বড় ঝটকা অন্যজন খেয়েছে। সে এতটাই ঝটকা খেয়েছে যে জায়গাতেই পাথর হয়ে গেছে।
সে বুঝতে পারছে না পায়ের নিচের মাটিটা বিলীন হয়ে গেছে, না আকাশ উড়ে চলে গেছে। আধার কিছু বুঝতে পারছে না, ও শুধু ইচ্ছে করছে চাঁদনিকে নিয়ে এখান থেকে দৌড় দিতে। সাবিয়া সবার সাথে রাতকে পরিচয় করিয়ে দিল। আধারের বেলা যখন এলো ও শুধু হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। কথা বললে এখনও উল্টাপাল্টা বলবে, কি বলবো নিজেও জানবে না। রাত শুধু চাঁদনির পরিচয় জানতে চাইলো। মেয়েটা মাথা তোলে না কেন, ও এখানেই বা দাঁড়িয়ে আছে কেন? রাতকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, সাবিয়াই পরিচয় করালো। আর ও হচ্ছে চাঁদনি। ও তোর ফ্রেন্ড? না, ও আধারের কাজিন বউ। সাবিয়া মুখ কালো করে ফেললো। রাত চোখ বড় বড় করে তাকালো সাবিয়ার দিকে। পরিস্থিতি বিবেচনায় পরপর সামলে ফেললো নিজেকে। মনে মনে ভাবলো, শ্যামাঙ্গিনীর বিয়ে হয়ে গেছে, তবে যে ও বলল ওর বিয়ে হয়নি, মিথ্যে কেন বলবে মেয়েটা? রাত তবু আরেকবার শিওর হতে বলল। তোর ফ্রেন্ডের ওয়াইফ? জি। রাত কিছুক্ষণ ঘর থেকে বেরোতে পারলো না। ওর পর্যবেক্ষণ ক্ষমতা খুব প্রখর। মানুষের চেহারা দেখে বোঝা যায় তার ব্যাপারে। চোখের দিকে তাকিয়ে মন পর্যন্ত পৌঁছে যেতে পারে। এটা নিয়েও কিছুটা অহংকার ছিল ওর। মানুষের কালো মনিতে তাকিয়ে হিপনোটাইজ হয়ে যায়, আর রাত সে মানুষটাকে চিনে যায়। তবে রাতের আধারে অনেক আলোকসজ্জা জাঁকজমকের আড়ালে রাতের মনে হলো ও শ্যামাঙ্গিনীকে চিনতে পারেনি। চাঁদকে চিনতে ওর বড্ড ভুল হয়ে গেল। এভাবে ভুল করে ফেললো কেন? তাদের জীবনে একটা আধার থাকতে পারে, এটুকু কমন সেন্স তোর নিজের মাঝে রাখা উচিত ছিল। এতটা ননসেন্সের মতো বিহেভ করার কি খুব দরকার ছিল? ওর তো চাঁদ অপছন্দই ছিল। চাঁদ রাতের মাহাত্ম্য কমিয়ে দেয়, চাই জ্যোৎস্না রাতেও কক্ষ থেকে পর্যন্ত বেরোতো না। কেন সেদিকে গিয়ে জিনিসটার উপর মোহ ঢালতে গেল? কেন? রাত ঠক গেল। ওর এবার ঠান্ডা লাগছে, মনে হচ্ছে শীতল হাওয়া ওর গা ছুঁয়ে দিচ্ছে, অথচ কোথাও ঠান্ডা নেই। জায়গায় জায়গায় হিটার বসানো হয়েছে, তার উপর সবার জাঁকজমকপূর্ণ পোশাকের ভিড়ে ঠান্ডা লাগার তো কথাই না। তবুও রাতের বুকে কাঁপন ধরল, লোমগুলো খাড়া হয়ে গেল। ওর শীত লাগলে গায়ে লাগার আগে বুকে লাগে, অস্থির লাগে বুকের ভেতর, এমনও লাগছে। কিন্তু ওটা শীতের কারণে না, অন্য কারণে রাত বুঝতে পারছে না। কোটটা গায়ে জড়িয়ে নিল রাত। ও বরাবরই একজন নির্বিকার মানুষ। চোখের সামনে প্রতিনিয়ত খুনোখুনি দেখে। কবে শত্রু ছোড়া গুলিতে ওর জান যায় তারও কোনো নিশ্চয়তা নেই। কোনো কিছু ওর উপর প্রভাব ফেলতে পারে না। ওর বাবা ওকে পাথর হৃদয়ের অনুভূতিহীন মানুষ বলতো, এখনও বলে। শুধু একটা ভুলের কারণে মানুষটার এত আহাজারি ওর উপর প্রভাব ফেলে না, কিন্তু আজ রাতের উপর প্রভাব পড়লো। এটাই মানতে পারছে না। এমন ননসের মতো কাজ করলো কি করে? আরেকজনের বউকেও শ্যামাঙ্গিনী ডাকে। ছি, উফ, চাঁদনি। এই মেয়েটা ওকে বললো কেন যে ওর বিয়ে হয়নি? মিথ্যুক একটা। এভাবে কে মিথ্যে বলে? মানুষের ইমোশনালের কোনো দাম নেই। এই যে ওর ইমোশনের দফা রফা হয়ে গেল, সে ব্যাপারে কি? মেয়েটা কি সে দায় নেবে? সব দায় ওর কেন খালি? রাত কিছু না বলে চলে গেল। চাঁদনি এতক্ষণে মাথা তুলল। নিচু করে থাকতে থাকতে ওর ঘাড় ব্যথা হয়ে গেছে। চাঁদনি ফিসফিস করে ডাকলো, আধার ভাই। আধার নাক ফুলাচ্ছে। চাঁদনি পাংশুটে মুখে তাকালো ওর দিকে। সাবিহা বলল, চাঁদনি, তুমি রেহানের সাথে দেখা করেছো? চাঁদনি না বাধক মাথা নাড়ল। যাও দেখা করে এসো, ও তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তোমার সব বন্ধুরাও এসেছে। চাঁদনি অবাক হয়ে তাকালো। সাবিহা স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি যে রেহানের ফ্রেন্ড সেটা আমি জানি। দুইজন যেহেতু একই ক্লাসে পড়ো, ফ্রেন্ড হওয়াটাই স্বাভাবিক। বাট তুমি যে ওর ক্লোজ ফ্রেন্ড সেটা জানতাম না। সেটা জানলাম আজ সন্ধ্যায়। চাঁদনি আধারের দিকে তাকালো পারমিশনের জন্য। আধার নিজের ঘড়ির সাথে চাঁদনি সিল্কের ওড়না আটকে দিল। দাঁতে দাঁত চেপে বলল, খবরদার যদি একটুও চোখের আড়াল হোস তুই, আমি এবার সত্যি কবর দিয়ে দেবো তোকে চাঁদনি। তুই অজ্ঞান হলেও এবার রেহাই পাবি না। চাঁদনি বিস্ফোরিত দৃষ্টিতে দেখলো ওকে। আধারে গাল দুটো লাল হয়ে আছে। ও আদুরে রাতের দিকে তাকিয়ে আছে, অথচ সামনে শাসাচ্ছে চাঁদনিকে। রাতও তাকিয়ে আছে আধারের দিকে, এক্সপ্রেশন বোঝার চেষ্টা করছে। ওরা দুজন একজন আরেকজনকে ক্ষণকাল পরপরই কোনা চোখে দেখছে, অথচ মুখ দিয়ে টু শব্দ বের করছে না। আধার একবার যদি বিষয়টা জানতো, ও জীবনে আসতো না এখানে। সাবিহা রাগ করলেও না। এটা খুব খারাপ হলো, খুব। ছেলেটার সাথে সম্পর্কগুলো এমন কুণ্ডলি পাকিয়ে আছে কেন? রাত একটা পরিচিত কেন হয়ে গেল? প্রথম তো চাঁদনির খালামণির ছেলে, আবার ওর বেস্ট ফ্রেন্ডের বড় ভাই, যে বেস্ট ফ্রেন্ডের সাথে একাকালীন ও প্রেমের সম্পর্কে ছিল। উফ, আধারের চিন্তায় মাথা ফাটার উপক্রম হলো। চাঁদনিকে রেহানের সাথে দেখা করতে যেতে হলো না। রেহানি ওর ফ্রেন্ডদের নিয়ে চাঁদনিকে খুঁজতে খুঁজতে চলে এলো। চাঁদনি ওদের দেখে রিলিফ পেল। ও এতক্ষণে খুব ইনসিকিউরিটিতে ছিল।
ওরা ওর এনার্জি ব্যাগ। চাঁদনি ওদের দেখলেই কেন এক অজানা কারণে সাহস পায়। চাঁদনি তাকালে আধারের দিকে, নিচু গলায় বলল, আমি ওদের সাথে যাই আধার ভাই, প্লিজ। তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো, আমাকে আমার ফ্রেন্ডদের সাথে যেতে দাও। না, তুই কোথাও যাবি না, আমার চোখের আড়ালে তো একদমই না। ওদের সাথে দাঁড়িয়ে থাকবো, আমার খুবই বোরিং ফিল হচ্ছে। হলে হোক, আমি কাউকেই চিনতে পারছি না। পরিচয় করিয়ে দিই। ওদের সাথে পরিচয় হয়ে আমি কি করব? তোর এটাই তো চাওয়ার ছিল, আমি সবাইকে বলে দেবো তুই আমার বউ। এটা বলতে আমার কোনো সংকোচ নেই, হচ্ছে না। আমার বন্ধুরা এটা জানে, কিন্তু অন্যরা জানে না। ওদের জানিয়ে দেই, তারপর যাস। আধার নিজের সব ফ্রেন্ডকে পরিচয় করাচ্ছে চাঁদনির সাথে। এতদিনে অনেকেই জেনে গেছে আধারের বিয়ে হয়েছে ওর চাচার মেয়ের সাথে। সবাই সুন্দর করে কথা বলল চাঁদনির সাথে। তবে আধারের ভয় লাগলো, কেউ যদি চাঁদনিকে উল্টাপাল্টা বলে দেয়। ওর ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে ওর কোনো চিন্তা নেই, উল্টো ওরা আধারের চেয়ে আরও বেশি ভালো। কিন্তু দৈনন্দিন জীবনে পয়স দেখানোর জন্য যে সো কল্ড স্মার্ট ফ্রেন্ডদের সাথেও বন্ধুত্ব করেছিল, তারা তো ভালো কথাও নাও বলতে পারে। আধারের ওদের প্রতি একটুও বিশ্বাস নেই। চাঁদনি কষ্ট পাবে এমন কিছু বললেই আধার তার নাক ফাটিয়ে দেবে। সাভিয়ার একটা ফ্রেন্ড আছে রিক নামে, নামটা যেমন বিদেশি, কাজ কারবারও করতে চায় পশ্চিমাদের মতো। বাঙালিয়ানার ছিটে ফোটাও নেই ওর মাঝে, সবার থেকে নিজেকে একটু বেশি পশ দেখাতে চায়। আধার যখন ওর সাথে পরিচয় করাতে গেল, সে গদগদ হয়ে বলল, ওয়াও আধার, এই পিচ্চিটা তোর বউ? আধার চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। এই ছেলেটাকে এত জঘন্য লাগে ওর? শুধু সাভিয়ার ক্লোজ বলে ভালো বিহেভ করতে হয়, না পারতে কথা বলে। ওর ফ্রেন্ডের মধ্যে একমাত্র এই বিয়াদবটা রেড লাইট এরিয়ায় যায়, তারপর সেসবে সে গসিপ করে ওদের সাথে। ক্যারেক্টার এমন চূড়ান্ত লেভেলের খারাপ। সেদিক দিয়ে দেখতে গেলে আধারের কাজ কারবার দুধ ভাতের ওর কাছে। সাভিয়া এমন একটা ছেলেকে নিজের ফ্রেন্ড লিস্টে জায়গা দিল, আধার বুঝে উঠতে পারে না। রিক চাঁদনির দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি রিক। চাঁদনি চোখ তুলে তাকালো আধারের দিকে। আধার হাত বাড়িয়ে ওর হাত সরাতে যাবে, তার আগে রিক এগিয়ে গেল চাঁদনিকে জড়িয়ে ধরতে। চাঁদনি আতঙ্কে দুপা পিছিয়ে গেল। আধার হাত দিয়ে বাধা দিল ওকে। বাধাটা কিছুটা ধাক্কার মতোই লাগলো, নিচু আওয়াজে কিন্তু খুব রেগে বলল, ব্রো, কি করছিস? ওই সবে অভ্যস্ত না। রিক পিছিয়ে গেল। আধার বাদটা আসলে ধাক্কায় ছিল। সব বন্ধু ওর দিকে অন্য দৃষ্টিতে তাকালো। ছেলেটার সম্মানে লাগলো ব্যাপারটা। মেয়ে নিগো হার্ট হলো খুব করে। রেগে গিয়ে ও নিজেকে শান্ত করে শ্লেষাত্মক স্বরে বলল, তোর বউকে আমি খেয়ে ফেলছি না, ইটস জাস্ট এ সিম্পল হাগ, নর্মাল বিষয় ইয়ার। এমন করা তো দরকার ছিল না। ধরতেও পারবি না। চাচ্ছি না তো, আসমান থেকে নেমে আসা কোনো হুড়পড়ি না। আধার হাত মুষ্টিবদ্ধ করে ফেলল, কঠোর স্বরে বলল, নিজেই তো এগিয়ে গেলি দেখলাম। সবাই তো তোর মতো জড়াজড়ি করে না সবার সাথে। একটা সিম্পল হাগকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ডিসক্রাইব করছিস কেন? সৌজন্যতার জন্য ছিল, আমার জন্য ইন্টারেস্ট ছিল না। ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট আসবেও না। চাঁদি মুখে হাত দিয়ে ফেললো, ঘৃণায় গা কাঁপছে ওর। আধারও কলার ধরে ফেললো, দাঁতে দাঁত চেপে বলল, আর একটা বাজে কথা বললে তুই এখান থেকে সহি সালামত ফিরতে পারবি না। এমন অবস্থা করবো যে তোর প্রতি অন্য মেরি ইন্টারেস্ট আসবে না আর কোনোদিনও। রিক কুটিল হাসি দিয়ে বলল, গ্রামের মেয়ে শহরে আসলেই কি খাপ খাওয়াতে পারে? পারে না। আর না এসব জায়গায় অভ্যস্ত হতে পারে না। না, পারে না। তোর মতো রেড লাইট এরিয়ার সাথে তো একদমই না। তোর ক্যারেক্টারের চেয়ে ওর পায়ের পাতা বেশি চকচক করে। বাস্টার্ড একটা। আধার ধাক্কা দিল ওকে। সে পরতে পরতে সামলালো নিজেকে। আধারকে এসে প্রহার করবে, তার আগে সাভিয়া দাঁড়িয়ে পড়লো আধারের সামনে, ঝাঁঝালো স্বরে বলল, ওফ, যা এবার। দোষটা তোর। খবরদার আধারের গায়ে হাত দিবি না, খুব খারাপ হবে। পার্টিতে ডেকে এনে এভাবে অপমান না করলেও পারতি। আর তুই যে আরেকটা মানুষকে অপমান করছিস তার বেলা, প্লিজ থাম এবার। আধার চাঁদনির হাত ধরে নিয়ে গেল সেখান থেকে। ওর আগে গা কাঁপছে। এখানে থাকলে ওই বিচের থোবরার নকশা বদলে দেবে, ফালতু একটা। রেহান গেল আধারের পিছু পিছু, সাথে চাঁদনির অন্য বন্ধুরা। আধার চাঁদনিকে একটা চেয়ারে বসালো। চাঁদনি তাকালো ওর দিকে, ওর চোখে পানি টলমল করছে। কোনো মতে ভাঙা গলায় উচ্চারণ করলো, এই জন্যই আমি আসতে চাইনি। আসবি না কেন? একটা আবালের জন্য?
উফ, আমার মুখ দিয়ে খুব বাজে বাজে গাড়ি আসছে। না, গালি দেবে না তুমি আমার সামনে। জুস খাবে? না। ওয়েট, অর্ডার দিচ্ছি। আধার ওয়েটারকে দেখে আপেলের জুস নিয়ে এলো, চাঁদনির হাতে দিয়ে বলল, হাঁপাচ্ছিস তুই, গলা ভেজা একটু, এই জন্যই তোকে আমার সাথে সাথে থাকতে বলছিলাম। পার্টিতে হাজারো রকমের লোক থাকবে, একা তুই এদেরকে ট্যাকেল দিতে পারবি না। চাঁদনি নাক টেনে চুমুক দিল জুসে। রাত দূর থেকে দেখলো পুরো ঘটনাটা। ও আধারের কাণ্ড কারখানা থেকে চোখ সরাতে পারছে না। আধার কি কি যেন বলে, শাসাচ্ছে চাঁদনিকে। রাতের মনে হচ্ছে ও চাঁদনিকে অর্ডার করছে কোথাও না কোথাও যেতে, কারোর সাথে না মিশতে। ও মানুষের ঠোঁট রিড করতে পারে। রাত নিজেও জুসের গ্লাসে চুমুক দিল, বিড়বিড় করে বলল, সাচ এ রেড ফ্ল্যাগ। হ্যাঁ, শ্যামাঙ্গিনী, তোমার ভাগ্য খারাপ। তুমি আমার মতো গ্রিন ফরেস্টকে মিস করে ফেললে। আধার এখন চাঁদের চুল ঠিক করে দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে ওকে, বলছে মন খারাপ না করতে। রাত ওদের কথোপকথন শুনছে না, শুধু আধারের বলা কথাগুলো পড়ছে। রাতের এবারে যেন মনে হলো না, রেড ফ্ল্যাগ হলেও ভালোবাসাটা খাঁটি। রাতের খুব রাগ হলো নিজের উপর। সব মেয়ে বেছে বেছে ও একটা বিবাহিত মেয়েকে শ্যামাঙ্গিনী ডাকতে গেল। কি ননসেন্স একটা ব্যাপার। কেমন নিজের অজান্তেই গর্হিত একটা কাজ হয়ে গেল ওর দ্বারা। রাত মলিন হাসলো ওদের দিকে তাকিয়ে। ওর না হওয়া শ্যামাঙ্গিনীর অন্যজনের প্রতি ভালোবাসা উপচে পড়া চোখের দিকে তাকিয়ে বলল, তুমি অপরূপ শ্যামাঙ্গিনী, সুস্নিগ্ধা, অন্য প্রহরের চাঁদ। আমি এক সাধারণ বামুন, চাঁদে হাত দেওয়ার মানাই না। আধার ঢাকা আসার পর বেশ কয়েকদিন খুব একাকিত্বে ছিল। একে তো ওর ঢাকায় আসার কোনো ইচ্ছে ছিল না, তার উপর ওর বাবা এক প্রকার জোর করেই পাঠিয়েছিল ওকে। নিজের উপর হতাশা আর বাবার উপর রাগ থেকে খুব বিষণ্ণতায় ছিল। ভার্সিটির প্রথম দিনগুলো আরও জঘন্য ছিল ওর জন্য। নতুন জায়গা, নতুন পরিবেশ, সব অপরিচিত মানুষ। আধার কোনোভাবে খাপ খাওয়াতে পারছিল না। ও সবসময় ক্লাসে কর্নারে একাকী বসে থাকতো। যখন সবাই হয় হুল্লোড় বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতো, ও চুপচাপ লাইব্রেরিতে বসে থাকতো। ছেলে মানুষ, হতাশা, একাকিত্ব, রাগ সব একসাথে চেপে ধরেছিল ওকে। ভার্সিটিতে এমনই একটা বোরিং দিনে নির্জনে চুপচাপ বসেছিল আধার। তখন ওর পরিচয় হয়েছিল সাবিয়ার সাথে। সাবিয়া নিজ থেকে এসেছিল ওর সাথে কথা বলতে। তখন কাঠফাটা রোদ্দুরে পর্যবসিত দুপুর, কারেন্ট হচ্ছিল না। অসম্ভব গরমেও আধার চুপচাপ বসেছিল। সাবিয়া এসে বসলো ওর পাশের চেয়ারে। আধার তাকালো ওর দিকে। সাবিয়া ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আধার আগে থেকেই চিনত সাবিয়াকে। ভার্সিটিতে প্রথম দিন এসেই সাবিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিল। সে এমপির মেয়ে বলে টিচাররা খুব তোলা করতো তাকে। সবাই খুব তোষামত করতো মেয়েটাকে। আধার বরাবরই নিজের প্রতি অবসেসড। কে কি সেসব দেখার প্রয়োজন নেই। ও কখনো সাবিয়ার সাথে নিজ থেকে কথা বলতে চায়নি। অথচ ক্লাসের অর্ধেক ছেলেই বোধহয় চাইতো সাবি একটু কথা বলুক তাদের সাথে। সেখানে আধারে কোনো কিছু যায় আসতো না। সবসময় ডিপ্রেসড হয়ে এক জায়গায় বসে থাকতো। উদাস, চুপচাপ, ইনোসেন্ট একটা ছেলে। সাবিয়া নজর কেড়েছিল এই বিষয়টায়। তুমি কি খুব স্যাড? কোনো সমস্যা হয়েছে? সাবিয়ার প্রশ্নে আধার ডানে বায়ে মাথা নেড়ে বলল, না, আমি কি আপনাকে চিনি? আধার প্রথমে শিওর হয়ে নিতে চেয়েছিল সাবিয়া যে কোনো ওর সাথে কথা বলতে আসছে। তুমি চেনো না, আমি চিনি তোমাকে। সাবিয়া তুমি করে বলল। আধার চঞ্চল দৃষ্টিতে আশেপাশে তাকালো। পরক্ষণে সাবিয়ার দিকে তাকিয়ে দেখলো ও তাকিয়ে আছে। কিছু বলতে চান? বন্ধু হবে আমার? না, এমনি আপনাকে আমার ঠিক লাগে না। মুখের ওপর বলে দিচ্ছ ইমপ্রেসিভ। শোনো, তুমি কি কিছু নিয়ে খুব ডিপ্রেসড? সবসময় মন খারাপ করে বসে থাকো? আপনি জেনে কি করবেন? আগে তুমি করে বলো। ইচ্ছে করছে না। বন্ধু হও। আপনার তো অনেক বন্ধু, সবাই বেশ তোষামত করে আপনাকে। যেচে পড়ে আমার সাথে বন্ধুত্ব করতে আসছেন কেন? জানা নেই, শুধু জানি তোমার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করছে। আধার না চাইলেও কেমন কেমন করে যেন বন্ধুত্বটা হয়েই গেল। শুধু সাবিয়ার সাথে না, সাবিয়ার সব বন্ধুদের সাথে আধারে বন্ধুত্ব হয়ে গেল। উল্টো সাবিয়ার চেয়ে ওদের সাথে আধারই বেশি ক্লোজ হয়ে গেল। আধারের একাকিত্বতা, বিষণ্ণতা শেষ হলো, আর বন্ধুর সংখ্যা শুধু বাড়তেই থাকলো। আধার এমনিতেই মৈশুক প্রকৃতির ছেলে। রিকের সাথে পরিচয়টাও হয়েছিল সাবিহার মাধ্যমে। সাবিহার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ও। দিন যেতেই আধার খেয়াল করলো সাবিয়ার আরেকটা বন্ধুমহল আছে, যেটা ভার্সিটির বন্ধুমহল থেকে আলাদা। তাদের সাথে শুধু সাবিয়া ক্লোজ, বাকিরা এমনিতে কথা বলে। আধার এমনিতে কথা বলতে গিয়ে জড়িয়ে পড়লো তাদের সাথে। তাদের মতো হতে গিয়ে নিজেকেই বদলে ফেললো।
সেই লাগাম ছাড়া স্মার্ট বন্ধুদের সাথে খাপ খাওয়াতে গিয়ে কত কিছুতে যে জড়িয়ে পড়ল। বারে যাওয়া, অ্যালকোহল অ্যাডিক্ট হওয়া, মারামারি, র্যাগ দেওয়া, আরও বহু অনৈতিক কাজে যা ওর মতো একটা ছেলের করার কথা ছিল না। এতটা উচ্ছনে গিয়েছিল যে ওর বাবার কথা পর্যন্ত শুনতো না ও। শুধু রিকের মতো রেড লাইট এরিয়াতে যাওয়াটাই বাকি ছিল। কিন্তু সাবিয়ার সাথে রিলেশনে যাওয়ার পর ওর রিককে অকারণেই বিরক্ত লাগতো। আদার সবসময় কন্ট্রোলিং নেচারের। ওর প্রিয় মানুষ শুধু ওর, আর কারো না। রিক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল সাবিয়ার। আধার জানে সাবিয়া ভালো মেয়ে। ও কখনো কোনো অ্যারোগেন্সি দেখেনি সাবিহার। সবার চেয়ে আধারের প্রতি বেশি অ্যাটাচমেন্ট ছিল ওর। আধার কখনো বলেনি, তোর ওই বাজে বন্ধুটার সাথে কম মিশবি সাবিহা। সাবিয়া নিজ থেকে দূরে সরে গিয়েছিল কারণ আধার অকারণেই জেলাস হতো, যার কোনো ভিত্তি ছিল না। সাবিয়ার ভালোবাসার পরিমাণটা আধার কখনো জানতে পারেনি, জানার চেষ্টা করেনি। করলে শুধু 1.5 মাসের যোগাযোগ বন্ধে আধার চট্টগ্রামে চলে যেতে পারতো না। ওর কাজিনের সাথে ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে। সেটা জানা মাত্রই সে কাজিনকে বিয়ে করার জন্য রাজি হয়ে যেতে পারতো না। সাবিয়া পারেনি কখনো, আধার পেরেছে। ও কখনো ভালোই বাসেনি সাবিয়াকে। ওর মনে হয় ওই শুধু কেয়ার করে, ওই শুধু ভালোবাসে। ওকে কখনো কেউ ভালোবাসেনি। অথচ ভালোবাসার পরিমাণটা বিপরীত পাশের মানুষটারই বেশি থাকে সবসময়। আধার জিন্সের পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে। ওর বন্ধুদের সাথে নেই, আবার চাঁদনির পাশেও নেই। চাঁদনিকে ঘিরে ওর বন্ধুরা। আধার একদৃষ্টে তাকিয়েছে রাতের দিকে। রাতও ক্ষণকাল পরপর দেখছিল ওকে। তবে এখন সে দেখা ইস্তেফা ঘটিয়েছে। কিছু স্পেশাল গেস্ট দেখা করতে এসেছে রাতের সাথে। সে কথা বলায় ব্যস্ত, অন্য কোনো দিকে তার নজর নেই। চাঁদনি কয়েকবার তাকালো আধারের দিকে, আবার চোখ ঘুরিয়ে রাতকেও দেখলো। আধার মূলত করতে চাচ্ছেটা কি সেটাই বুঝে আসছে না ওর। রাতের দিকে তাকাতে গিয়ে আধারের সাথে কয়েকবার চোখাচোখি হলো চাঁদনির। আধার ততবার চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। পার্টি থেকে বেরোতে পারছে না শুধু, নয়তো এই মেয়ের তাকানো বের করত। আজ ওর কপালে শনি আছে। চাঁদনি ঢোক গিলল। আচ্ছা, রাত কি প্রশ্ন করতে আসবে ওর থেকে? যদি প্রশ্ন করতে আসে, চাঁদনি মিথ্যে কেন বলল? চাঁদনি কি উত্তর দেবে? ও তো জানাতে পারবে না আধার ওকে মানা করেছে। আবার আধারও চড়াও হবে ওর ওপর। পরে আবার মনে হলো রাত কেন প্রশ্ন করবে? হয়তো ওর মনেই নেই চাঁদনি ওকে কি বলছে না বলেছে। এত কিছু মনে রাখার সময় কই রাতের? চাঁদনি নামটাও তো ঠিকঠাক মনে রাখতে পারে না। রিক চেয়ারের উপর বসে রাগে ফোঁসফোঁস করছে। খুব রাগ হচ্ছে ওর। এতটা ইগো হার্ট কোনোদিন হয়নি ওর। এই আধার বদমাশটা সবার সামনে বেজ্জত করলো ওকে। শুধু সাবিয়ার জন্য কিছু করতে পারলো না ও, নয়তো ওর হাতও চলতো। সাবিয়া থামিয়ে দিল। এখনও এতটা টান মেয়েটার? আধার তো ঠিকই বিয়ে করে ফেললো। সাবিয়া কেন এত অ্যাটাচমেন্ট রেখে দিচ্ছে ওর প্রতি? সাবিয়া এসে দাঁড়ালো ওর পাশে। রিক ওর উপস্থিতি বুঝতে পেরেও মাথা তুলল না। রাগ করেছিস? সাবিয়া প্রশ্ন করলো, কিন্তু রিক উত্তর দিল না। সাবিয়া ঢোক গিলে বলল, সরি রে। এখানে কেন এনেছিস? যা, আধারের সামনে গিয়ে দাঁড়া। তাও বা দাঁড়াবে কি করে? সে তো বউয়ের পাশ ছাড়ছেই না। প্রয়োজনে সব সময় তোকে লাগে, বাকি সময় চেনেও না তোকে। সাবিয়া ওর কথা আমলে না নিয়ে বলল, এমন করছিস কেন? ছোট একটা মেয়ে, জানিস এখনো 18 হয়নি ওর। আমার ছোট ভাইয়ের সমান। এভাবে কেন বললি? ও এখন তোকে কৈফিয়ত দিব? কৈফিয়ত না, বাট এমন রিয়েক্ট কেন করলি তুই? আমার ইচ্ছা। ভাই, একটা সিম্পল হাক দিতে গিয়েছিলাম। এভাবে চড়া হওয়ার কি আছে? গাইয়া কতগুলা। সবাই তো তোর মতো স্মার্ট না। কমফোর্টেবল ছিল না ও। গ্রাম থেকে এসেছে ভাই। এসব কি নর্মাল ওর কাছে? নর্মাল না হলে বাড়িতে এসেছে কেন? তার পজিটিভ হাজব্যান্ডের উচিত ছিল তাকে ঘরে লুকিয়ে রাখা। সাবিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়েছে তো, থাম এবার। সরি বলেছি না? রাগ তোর সরি? খুব রাগ হচ্ছে আমার। ও তোর সাথেও এমন করতো। এই ছেলেটার জন্য তুই আমার সাথে দূরত্ব বাঁধিয়েছিলি সাবিহা। দেখ ওকে। রিক আঙুল তাক করলো আধারের দিকে। সাবিয়া তাকালো সেদিকে। ও চাঁদনির পাশ ছেড়ে নড়ছেই না। সাবিয়া তাকাতে রিক বলল, ও তোকে কখনোই ভালোবাসেনি, নয়তো কিছুদিনই তোকে এভাবে ভুলে যেতে পারতো না। আমি তো ভালোবেসেছি। ওই বাস্টার্ড ভালোবাসার ডিজার্ভ করে না। সাবিয়া টলমলে দৃষ্টিতে তাকালো ওর দিকে। ভাঙা গলায় বলল, গালি দিবি না ওকে। এখনো এত টান? না, টান নেই। ভুলে যাচ্ছি তো, খুব করে চেষ্টা করছি। আর কত করতে বলছিস? ভুলিস না।
এত সহজে ছেড়ে দিবি? তো কি করব? ছেড়ে না দিয়ে আর করার কি আছে আমার? ধরে তো রাখতে চেয়েছিলাম, থাকেনি। রিক শক্ত কণ্ঠে বলল। তুই ওকে চাস সাবিহা? আরেকজনের হাজবেন্ডকে? যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দে। বাড়তি কথা বলিস না। না, চাই না। সত্যি? সাবিহা উত্তর দিতে পারল না। রিক ওর দিকে তাকিয়ে বলল। আমার চোখের দিকে তাকিয়ে বল, চাস না? চাইলে কি পাবো? কবেই তো হারিয়ে গেছে। মেনে নিয়েছি যা হয়েছে। না, মেনে নিবি না, কেড়ে নিবি? তুই শুধু একবার বল, তুই চাস ওকে? কি করবি তুই? দেখতে পাবি, আর তোর জানার দরকার নেই। সে তোর হলে হলো। সে হবে না আমার, সে অন্যজনের। হবে, কথা দিচ্ছি তো, প্রমিস করছি। পরক্ষণে দাঁতে দাঁত চেপে বলল। কি যেন নাম? চাঁদনি। ওর ব্যবস্থা আমি করব, চিন্তা করিস না। ওই মেয়েটার জন্য তোর বন্ধু আমার মেল ইগো হার্ট করেছে। যা, তোর অন্ধকারকে ছেড়ে দিলাম, ওই মেয়েকে ছাড়বো না আমি। সাবিহা ওতলা হয়ে বলল। প্রতিশোধ নিবি? মেয়েটার কোনো ক্ষতি করিস না, ছোট একটা মেয়ে। লেদা বাচ্চা। না হোক, আমাদের তুলনায় ছোটই। গ্রামের মাইন্ডসেট অন্যরকম বলে বিয়ে হয়ে গেছে। আমাদের শহরেও লেদা বাচ্চাই। তুই নিশ্চিন্তে থাক। কিছু করিস না। না, শুধু তুই যা চাস তা পাবি। আমার বন্ধুত্বের একটা দায়িত্ব আছে না? সাবিহা মুখ কালো করে বলল। যা করবি কর, আমি না ফাঁসলেই হলো। বড় ভাইয়া খুব রাগ করবে। এই জন্যই আমি পারছি না। না পারছি সহ্য করতে, না পারছি মেনে নিতে। ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তোর বড় ভাইয়ের কি হয়েছে? সে এসব নিয়ে খুব সেনসিটিভ। সংসার ভাঙা সহ্য করতে পারে না। তুই জানিস তো আম্মু। সাবিহা আর বলতে পারল না। রিক বলল। বুঝতে পেরেছি, তোর বড় ভাই কিছু জানতে পারবে না। একটা জবরদস্ত প্ল্যান আছে আমার কাছে। শুধু জেনে রাখ, ওই প্ল্যানে তুই সামিল নেই, কিন্তু লাভ তোর আর আমার দুজনেরই হবে। তোর লাভ কি করে? আমি সাবধান করছি তোকে, উল্টাপাল্টা কিচ্ছু করবি না তুই। আমার নাম দিয়ে নিজের সাধ্য সিদ্ধি করার কথা ভাবলে ওই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। ওইটা সিক্রেট থাক, তুই না ফাঁসলেই হলো। রিক শয়তানি হাসি হাসল। সাবিহা বুঝতে পারল না ওর হাসির কারণ। ও খারাপ কিছু করবে সাবিহা বুঝতে পারছে, যেটা চাঁদনির জন্য একটুও ভালো হবে না। তবুও সাবিহাকে মানা করলো। চাঁদের সাথে খারাপ হলে ওর কি, ওর ভালোটুকু হলেই হলো। রাত বুকের সাথে হাত গুজে দাঁড়িয়ে আছে। উদাস লাগছে ওকে। এতক্ষণ সব গেস্টই একে একে শুভকামনা দিতে এসেছিল ওকে। রাতের কথা বলতেও ইচ্ছে করছিল না, তবুও ভদ্রতার খাতিরে কথা বলেছে। ও সাদিক এহসানের পাশে দাঁড়াচ্ছেও না, কথা বলবে তো দূর। কয়েকজন গেস্ট এসে বাবা ছেলের সাথে একসাথে ছবি তুলতে চাইলো। রাত দাঁড়ালো না ওনার পাশে। উনি আশেপাশে আসলেই ওর মুখ কালো হয়ে যায়। ব্যাপারটা ওনাকে নোটিশ করেছে। ফিসফিস করে আলোচনা করেছে। ফ্যামিলি ফটো তোলার জন্য রেহান অনেকবার রাতকে ডাকতে এসেছে। বাহু ধরে টেনেছে অনেকবার, রাত যায়নি। ও নিজেকে এ ফ্যামিলির কেউ মনে করে না। যে পরিবারের মাথা সাদিক এহসান, যে পরিবার রাতের না। রাতের পরিবার ও চট্টগ্রামে ফেলে এসেছে। চাঁদনি ওর বন্ধুদের সাথে থাকলেও আধার ওর বন্ধুদের সাথে দাঁড়ালো না। ও দূরত্ব মেনটেন করলো সবার থেকে। সাথে ওর গিল দৃষ্টি তো আছে রাতের সাথে সব সময়। সাবিহা দৌড়ে এলো আধারকে ডাকতে। ওরা বন্ধুরা গ্রুপ ছবি তুলছে, অথচ গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার আধার নেই। আধার এক পলক ওর দিকে তাকিয়ে ক্ষীণস্বরে বলল। তোরা তোল, আমার ইচ্ছে করছে না। সবাই ডাকছে, আয় না। ভালো লাগছে না, যা তো এখান থেকে। সাবিয়া বিমর্ষ স্বরে বলল। একটা ইনসিডেন্ট ঘটে গেছে। রিককে মেরেছিস তুই। তোর পক্ষ নিয়ে আমি ওকে কথাও শুনিয়েছি। আচ্ছা, তোর মন খারাপ তো? আমি ওর পক্ষ থেকে সরি বলছি তোকে। চল প্লিজ। এখন এতটা দূরত্ব বেড়ে গেছে যে কোনো অনুষ্ঠান ছাড়া আমাদের দেখা হয় না। আয়, কয়েকটা ছবি তোল আমার সাথে। তোর বউ রাগ করবে? চাঁদনিকে রাখতে দেখেছিস কোনোদিন? ও রাগে না, কষ্ট পায়। সরি বলেছি না? তুই কেন বলছিস? আমার পার্টিতে এসে এমন হলো তাই। রিককে আমি অনেক ঝেড়েছি। ও কোনো বাজে ইন্টেনশনে চাঁদনিকে জড়িয়ে ধরতে যায়নি। তুই তো জানিস ও কেমন। আধার ক্ষোভ নিয়ে বলল। জানার দরকার নেই তো। ও চাঁদনিকে কি বলেছে শুনিসনি তুই? আমার রাগ কমেনি এখনো। ওর থোবরার নকশাটা না পাল্টানো পর্যন্ত আমার শান্তি নেই। এমন বন্ধু বানাস কেন?
সাবিয়া অস্থির দৃষ্টিতে তাকালো ওর দিকে, ওর হাত ধরে টানতে চাইলো, আবার চাঁদনির দিকে তাকিয়ে থেমে গেল। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে বলল, তুই যাবি না তাহলে? ছবি তুলবি না? না। আমার এত সুন্দর দিনটা তুই নষ্ট করে দিবি আধার? আমি নষ্ট করছি? আমি জাস্ট ছবি না তোলায় তোর সুন্দর দিনটা নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি অনেক প্ল্যান করেছিলাম, তোদের সাথে অনেক ছবি তুলবো, অনেক সুন্দর একটা সময় কাটাবো। কতটা এক্সাইটেড ছিলাম আমি। তুই আসলে বন্ধুত্ব আর স্বামীর জায়গাটা আলাদাভাবে রাখতেই পারিস না, গুলিয়ে ফেলিস। সব কিছুর জন্য আলাদা আলাদা সময় রাখতে হয় আথার। তুই বাড়িতে চাঁদনির হাজবেন্ড, এখানে আমাদের বন্ধু। তুই স্বামীর দায়িত্ব পালন করছিস, কিন্তু বন্ধুত্ব রাখছিস না। আধার কিছু বলল না, ও অন্যদিকে তাকালো। সাবিয়া আবার বলল, যাবি? আধার তাকালো চাঁদনির দিকে, ওর বন্ধুদের সাথে কথা বলছে মন খুলে। বাকি কোনো দিকে খেয়াল নেই ওর। বন্ধুদের পেলেও স্বর্গ সুখ পায়, চোখে মুখে খুশিরা উপচে পড়ে। সাবিয়া উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। আধারের সাবিয়ার জন্য খারাপ লাগলো। মেয়েটা তো কিছু করেনি, অন্যজনের জন্য ওর খুশি কেন নষ্ট হবে? চল। আধারের মুখ থেকে শব্দটা শুনতে না শুনতেই সাবিয়া উৎফুল্ল হাসলো। পুরো পার্টি জুড়ে প্রতি জায়গায় ক্যামেরাম্যান, প্রেস, পক্ষের লোক, বিপক্ষ দলের লোক। সাদিক এসান প্রেস ব্রিফিং করছে। উনি খুব করে চাচ্ছেন রাত একবার ওনার পাশে গিয়ে দাঁড়াক, একবার ওনাকে সাহারা দিক। বাবারা সন্তানদের মাথার উপর বটগাছ হয়ে থাকে। যখন সে সন্তান বড় হয়, যোগ্য হয়, বাপদের বয়স বেড়ে যায়, তখন সে সন্তানরা হয় বাপের লাঠি। সাদিক এহসান কখনো রাতের মাথার উপরের বটগাছ হতে পারেননি। কবিতা এহসান আর সাদিক এহসান মাঝখানে দাঁড়িয়েছেন। কে কাটা হবে রাতের জেতার খুশিতে? ওদের দুজনের পাশে সাবিয়া আর রেহান। রাত ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকলো। খুব অপ্রয়োজনীয় একটা মানুষ মনে হলো ওর নিজেকে। খুব আলগা লাগলো এই পার্টিতে। এত এত মানুষের ভিড়ে ওর খুব একা মনে হলো নিজেকে। সবাই আছে তবুও কেউ নেই। রাত একা, ও নিজের মানুষ নেই। সব জায়গায় মিশে যাওয়া মানেই কি সেখানে এক্সিস্ট করা? না, ও মিশতে পারে না মানুষের সাথে। ও এখানে এক্সিস্টও করে না। রেহান সাবিয়া পরপর অনেকবার ডাকতে গেল ওকে। রাত শান্ত কণ্ঠে বলল, তোরা যা, আমি যাব না। সব কিছুতে রাতকে জোরাজোরি করে ওরা। আজ আর ওকে জোর করতে পারেনি। রাত কখন ওদের মায়ের পাশে দাঁড়াবে না। ওদের মায়ের ছায়াও রাতের জন্য বিষ। সবাই হই হুল্লোড় করে কেক কাটছে, অথচ যার জন্য কেক কাটা, যাকে ঘিরে এত আয়োজন সমাদর, সে দূরে দাঁড়িয়ে রইল। রেহান ওর বন্ধুদের কেক না খাইয়ে কেক হাতে নিয়ে এগিয়ে গেল রাতের কাছে। রাত কেক খেলো, রেহানকে খাওয়ালো, আর মুচকি হেসে জড়িয়ে ধরল ওকে। ওর বিহেভিয়ার রেহানের কাছে ফুল চেঞ্জড হয়ে যায়। রাতের খুব চোখে বিঁধল ব্যাপারগুলো। আরেকজনের সুখের সংসার শেষ করে দিয়ে মানুষ কত সুন্দর হাসতে পারে, নিজেদের ভালো লাগা সেলিব্রেট করতে পারে। রাতকে নিয়ে অনেকেই কানাঘুষা করলো। বাপের সাথে ছেলে ঝামেলা নিয়ে অনেকে জমজমাট আড্ডায় বসলো। চাঁদনির খুব খারাপ লাগলো। ও পাল্টা প্রশ্ন করতে পারলো না রেহানকে। রেহান রাতের সৎ ভাই, এটা বুঝতেও বেশি বেগ পেতে হলো না ওকে। ওর স্বল্প পরিচিত খালামণি যে কাউকে চিনতে পারছে না, অথচ তার প্রাক্তন স্বামী এখানে অন্য নারী নিয়ে পার্টি সেলিব্রেট। একটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে ওরা এখানে উৎসবে মেতেছে। চাঁদনি একবার বিষয়গুলো জানতে ইচ্ছে করলো খুব, কিন্তু ওর ইচ্ছে হলো না রিহান থেকে গিয়ে প্রশ্নগুলো করার। রাতের কাছ থেকে জানতে পারলে ভালো হতো। সে বয়সও বড়ে, সব কিছুর উত্তর তার কাছে আছে। রিহানকে বলা হয়নি। রাতের সাথে ওর হুট করে আত্মীয়তা হয়ে গেছে। নিজের খালামণি না হোক, নিজের খালাতো ভাইও না হোক, তবুও আত্মীয়তা হয়েছে। চাঁদনি মানতে পারে না ও শিকদার বাড়ির মেয়ে না, কিন্তু রাত তোর সাথে কথাই বলবে না। ওই গোমরা মুখ তো নর্মাল কথারই উত্তর দেয় না, অ্যারোগ্যান্ট একটা। রেহান ওর বন্ধুদের কেক খাওয়াতে এলো। চাঁদনি ফট করে বলল, রেহান, তোর ভাই খুব লাকি রে, যে তোর মতো একটা ভাই পেয়েছে। তুই নিজের মা বাবার আগে ভাইয়ের কাছে ছুটে গেলি। রেহান স্বাভাবিক গলায় বলল, হুম, লাকি আমি। আমার আবরার ভাইয়ের মতো একটা বড় ভাই আছে। খুব ভালোবাসিস তাকে, তাই না? হয়তো সাবিহা আপুর চেয়েও বেশি। জানিস, এটা শুনলেই সাবিহা আপু রেগে যায়, অথচ সাবিহা আপুও আমার চেয়ে বেশি তাকে ভালোবাসে। আব্বু, যার কথা শুধু আমাদের বাড়িতে সবাই না, এলাকার লোকে পর্যন্ত শোনে, তার কথা শোনে না আপু। কিন্তু আবরার ভাইয়া একবার বললেই রাজি, একবার শাসন করলেই নাটা হ্যাঁ হয়ে যায়। কিউট তো ব্যাপারটা। তোদের নিজের ভাই না, তবুও তোরা কত ভালোবাসিস তাকে। আবরার ভাইয়ার ভালোবাসার সামনে কিছুই না। সে তার ভালোবাসার মানুষদের জীবন দিয়ে ভালোবাসে। তার ভালোবাসার মানুষ খুবই অল্প। এই অল্প মানুষগুলোকে ঘিরেই তার দুনিয়া, যার জন্য সে জীবন দিতে পারে, আবার নিতেও পারে। আবরার ভাইয়া যাকে ভালোবাসবে, সে এই দুনিয়ায় সবচেয়ে লাকি পার্সন হবে।
চাঁদনি কথা বলছিল, ও জানতেই পারলো না দূর থেকে একটা মানুষ খুব আফসোস নিয়ে দেখছে ওকে। চাঁদনি আসার পর থেকে রাত অনেকবার দেখেছিল ওকে। মেয়েটাকে আজ এত সুন্দর লাগছে, চোখ ধাঁধানো সুন্দরী বলে যাকে। কে বলে যারা ফর্সা তারা সুন্দর? তারা কখনো চাঁদনিকে দেখেইনি। তাদের একবার অন্তত চাঁদনিকে দেখে নিজেদের ধারণা পাল্টানো উচিত। কিন্তু আধারের বউ জানার পর রাত ভুলক্রমে একবারও তাকায়নি চাঁদনির দিকে। এখনও যে ও চাঁদনির দিকে তাকালো এমন না, ও দৃষ্টি পড়েছিল চাঁদনির নুপুরের দিকে। রূপালী নুপুর পার্টির আলোকসজ্জায় চকচক করছে, রাতে চোখে পড়ছে খুব। পায়ের দিকে তাকাতে তাকাতে কখন যে ও মুখের দিকে তাকিয়ে ফেললো ও টেরই পেল না। ও আজকে আবার চোখে মোটা করে আইলাইনার দিয়েছে। রাত আইলাইনার আর কাজলের পার্থক্য বোঝে না, দুটোই তো কালো, কোনটা কি? ও শুধু চেয়ে থাকলো চাঁদনির কাজল কালো চোখের দিকে। রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার দুঃখ অনেক শ্যামাঙ্গিনী, এই দুঃখ বড়ই নগণ্য আমার জন্য। তবুও হতাশ লাগছে, এতটা হতাশ আমার হওয়ার কথা ছিল না। চাঁদনি একটু নির্জনে বসতে গেল কর্নার সাইডে। সবাই হই হুল্লোড় করে ছবি তুলছে। ও পোজ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। চাঁদনি আশেপাশে তাকিয়ে আধারকে খুঁজলো, আধার নেই, ওর বন্ধুরাও নেই। সবাই হয়তো ছাদের দিকে গেছে। চাঁদনি ঠোঁট উল্টালো। আধার ওকে চোখের আড়াল হতে মানা করেছে, এখন তো নিজে আড়াল হয়ে গেছে। চাঁদনি চেয়ারে বসে চঞ্চল দৃষ্টিতে তাকালো আশেপাশে। তখনই রিক এসে বসলো ওর পাশের চেয়ারে। চাঁদনি চমকে উঠে দাঁড়ালো। রিক নরম স্বরে তড়িঘড়ি করে বলল, বসুন বসুন, উঠছেন কেন? চাঁদনি বসলো না। ও সে জায়গা থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। রিক থামিয়ে বলল, আপু, আমাকে আধার পাঠিয়েছে আপনাকে ডাকতে, থামুন একটু। আধারের নাম শুনে চাঁদনি তাকালো ওর দিকে। রিক অপরাধবোধের জর্জরিত হয়ে বলল, আই অ্যাম এক্সট্রিমলি সরি সিস। আধার যখন ওভাবে রুড হয় আমি রিয়্যাক্ট করে ফেলেছি আপনার সাথে, বাট আমার তেমন ইন্টেনশন ছিল না। আমি আধারের খুব ক্লোজ ছিলাম। আমি মন থেকে সরি বলছি আপনাকে, বড় ভাই হিসেবে মাফ করে দিন। চাঁদনি ভুরুকুচকে তাকালো। ওর একটু মন চাইলো না ছেলেটার সাথে কথা বলতে, তবুও আধারের বন্ধু তাই ভদ্রতার খাতিরে বলল, ইটস ওকে। আপনি কিছু মনে করেননি তো? করেছি, বাট সেসব তো আপনাকে বলতে পারছি না। রিক জোরপূর্বক হাসলো। আধার ডাকলো আপনাকে। কোথায়? ওরা সবাই ছবি তুলতে গেছে, আপনাকেও ডাকছে। আধারই ডাকতে আসছিল। আমি ভাবলাম আমি ডাকি, ডাকাও হবে, ক্ষমাও চাওয়া হবে, এর জন্য আবার এলাম। ও, আসুন আমার সাথে। রেহানকে বলে আসি, ওকে না বলে ও কোথাও যেতে মানা করেছে আমাকে। আধারই তো ডাকলো, পরে এসে জানাবেন। এখন চলুন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ওরা। চাঁদনি উঠে দাঁড়ালো, পা বাড়ালো ছেলেটার সাথে। মেয়েটা জানতেও পারলো না কত বড় ভুল করতে যাচ্ছে। যে একটু আগেই তাকে এত কথা বলল, যে ওর কারণে সকলের সামনে মার খেলো, সে রাগ ক্রোধের বশবর্তী হয়ে তার বেঁচে থাকার কারণটুকুও শেষ করে দিতে পারে। চাঁদনি রিকের পিছু পিছু গেল। বাগান সাইডে সরু একটা গলি, সেদিকটায় গেস নেই বললেই চলে। এটাকে ছোটোখাটো বাগান বাড়ি পড়া যায়। চাঁদনির সন্দেহ জাগলো না, এটা ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। ওরা কোথায়? চাঁদের প্রশ্নে রিক বলল, সামনে। আচমকা রিক থেমে গেল। চাঁদনিও থেমে গেল তার সাথে। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে? হুম। কোথায় সবাই? সবাই নেই তো, 3 জন আছে, তুমি সহ 4 জন। রিক চাঁদনির দিকে ফিরে কুটিল হাসল। রিকের কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তন স্পষ্ট বুঝতে পারল চাঁদনি। হুট করেই ভয়েরা ঘিরে ধরল ওকে। আপনি থেকে তুমিতে নেমেছে রিক। চাঁদনি পিছু ফিরে দেখলো যে ফটক দিয়ে ওরা এসেছিল সে মূল ফটক বন্ধ। এটা কখন বন্ধ হলো? চাঁদনিতে একবারও ফটক বন্ধ হওয়ার আওয়াজ পায়নি, কারো পায়ের শব্দও শোনেনি। চাঁদনি সকল সাহস কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তেই খুব ভীত হয়ে পড়ল। কণ্ঠ যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করে বুঝলো ওর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। কোনো মতে কাপা গলায় বলল, ভাইয়া, ওরা কোথায়? নেই, কেউ নেই এখানে, শুধু আমি, তুমি আর 2 জন। আসো, তোমাকে ওদের সাথে পরিচয় করাই। রিক চাঁদনির হাতের কবজি শক্ত করে ধরল। শক্ত হাতের বাঁধনে ব্যথায় ব্যথাতুর শব্দ করল চাঁদনি। রিক হাত ধরে টানল ওকে। চাঁদনির কঠোর অশ্রুতে পূর্ণ হলো নিমিষে। ও শুধু ঝাপসা দৃষ্টিতে দেখল রিক ওকে কোথাও টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।
চাঁদনি পায়ে শক্তি পায়, রোদ হয়ে যাওয়া কণ্ঠে চেঁচায় সাহায্যের জন্য। রিকোর চিৎকার শুনে অট্ট হাসে, শ্লেষাত্মক কণ্ঠে বলে, পুরো ঘরটাই সাউন্ড প্রুফ, তোমার চিৎকার বাইরে যাবে না। রাগে দুঃখে অসহায়ত্ব কান্না করে দিল চাঁদনি। সর্বশক্তি দিয়ে ছাড়াতে চাইল রিকের হাত। আধার ভাই কোথায়? কোথায় সে জানে না চাঁদনি বিপদে পড়েছে। ওকে কেন বাঁচাতে আসছে না? ইস, চাঁদনি এতটা বোকামি কি করে ফেললো। আধার এমনি এমনি ওকে বোকা মেয়ে বলে না।